যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অন্য মঞ্চের অন্য কথা থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল মাহমুদ। আমরা এখানে সমসাময়িক যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, পাশাপাশি দেশের রাজনীতি বা দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা ভবিষ্যতে কোন পথে যাচ্ছে এইসব বিষয়গুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানে। আজ আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট বুলবুল আহমেদ। বুলবুল ভাই, আপনাকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা একটু প্রথমেই আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হলো, আজ আমরা দেখেছি যে আহ, মীর স্নিগ্ধ, যে মীর মুগ্ধের যে ভাই, তিনি কিন্তু আজ বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের অবসান ঘটাতে এখন ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বিকল্প নেই। এই যে এতদিন মীর মুগ্ধকে আমরা দেখেছি, তিনি যে জুলাই যোদ্ধাদের যে সহায়তা সেইখানে তিনি সভাপতি ছিলেন, তার সাথে সমন্বয়ক বা বর্তমানে যারা এনসিপি নেতা তাদের একটা ভালো সম্পর্ক দেখেছি। কিছুদিন আগে তিনি বিএনপিতে যোগদান করেছেন এবং তার আজকের এই বক্তব্য, পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটি হচ্ছে ভাইয়ের সাথে ভাইয়ের বিশ্বাসঘাতকতা। কারণ জুলাই যোদ্ধাদের যে স্বপ্ন ছিল সেটি হচ্ছে আমাদের যে দীর্ঘদিনের পচা রাজনীতি তার মধ্যে একটি সুস্থ ধারা প্রতিষ্ঠা করা। যিনি আমার নেতা তার অনুগত হয়ে তার তুষামোদী করতে হবে, এটি হচ্ছে আমাদের পুরনো রাজনীতির ধারা। যদি কেউ এটির ব্যতিক্রম করতে চায় তাকে কিন্তু কোনো দলেই রাখা হয় না। আমরা এই বিএনপিতেই দেখেছি আখতারুজ্জামান রঞ্জন যখনই দলের সমালোচনা করেছেন তখনই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, আবার এক পর্যায়ে তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। এরকম দলের যে ধারাবাহিকতা সেটি আমরা কেবল বিএনপিতে দেখেছি এমনটি নয়, আওয়ামী লীগের মধ্যেও দেখেছি। মাহমুদুর রহমান মান্না কেন আওয়ামী লীগে থাকতে পারেননি? এই উচিত কথা বলা, সত্য কথা বলা। তাহলে এই সত্য কথা বলার পরিবেশ যতদিন তৈরি না হবে, যতদিন পর্যন্ত তুষামোদী দূর না হবে, ততদিন পর্যন্ত শহীদদের স্বপ্নের বাংলাদেশ কিন্তু নির্মাণ করা সম্ভব নয়। আমাদের দুর্ভাগ্য, সেই তুষামোদী আমরা দেখছি একজন শহীদের ভাইয়ের কাছ থেকে। মূলত বিএনপির টিকেটে এমপি হওয়ার লোভেই তিনি এই কাজটি করেছেন। এই লোভ কিন্তু আমাদের একটি জাতিগত সম্পদ, কারণ এই সম্পদকে আমরা কেউ হারাতে চাই না। আমরা সত্যতার ধার ধারি না। যেখানে আমাদের লাভ আছে, লোভ আছে, আমরা সেখানেই ছুটে যাই। এটি তার একটি ধারাবাহিকতা, তার কোনো ব্যতিক্রম নয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আজ প্রথম আলোর বিশেষ আয়োজন ছিল, সেখানে নুরুল হক নূরের একটি অভিমত আমরা সেখানে দেখেছি এবং উনি সেইখানে বলেছেন যে ৮ মাস ধরে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে, সবশেষ জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের দায়িত্ব চলে গেছে সরকারের কোর্টে। এই যে সরকারের কোর্টে এখন যে বাস্তবায়ন বা বাস্তবায়ন ছাড়া, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এখানে নুরুল হক নূর তার সুবিধা অনুযায়ী কথা বলছেন। তিনি যে দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখছেন তিনি সেভাবেই কথা বলেছেন। আমরা জানি কোন ক্ষেত্রে যদি কোনো কমিশন গঠিত হয় তারা কিন্তু বিভিন্ন জনের মতামত সংগ্রহ করে। সেই মতামতের ভিত্তিতে তারা যে রিপোর্টটি প্রণয়ন করে, যেটি চূড়ান্ত রিপোর্ট হয় তাদের, সেই রিপোর্টটি কিন্তু কোনো পক্ষের কথাকে পুরোপুরি ধারণ করে হয় না। সেটি তাদের পর্যবেক্ষণ থেকে হয়। সেখানে তারা কারো কথা গ্রহণ করেন, কারো কথা বর্জন করেন। তো জুলাই সনদ করতে গিয়ে কিংবা ঐকমত্য কমিশন তাদের সুপারিশপত্র তৈরি করতে গিয়ে
তাদের প্রয়োজনেই বিভিন্ন দলের সাথে কথা বলেছেন, তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেছেন, তাদের মতামত নিয়েছেন এবং শেষ পর্যন্ত সবকিছু যাচাই বাছাই করে তার নির্যাস নিয়ে তারা তাদের মতো করে রিপোর্টটি তৈরি করেছেন। এই রিপোর্টটি যদি নুরুল হক নূরের মতো করে হতো তাহলে তিনি খুব খুশি হতেন, এটার খুব প্রশংসা করতেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটি হয়নি অথবা সৌভাগ্যক্রমে সেটি হয়নি। এই জন্য তিনি এভাবে কথা বলছেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা আজ দেখতে পাচ্ছি যে কবি ও চিন্তক ফরহাদ মজহার ইনি কিন্তু আজ একটি মন্তব্য করেছেন। সেখানে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন যে বর্তমান সংবিধান মেনে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের গণভোট দেয়ার যে এখতিয়ার, যে গণভোট আসলে হবে কি হবে না সেটা দেবার যে এখতিয়ার, সেইটা আসলে বর্তমান সরকারের আছে কিনা, সেইটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। তিনি কিন্তু জুলাই অভ্যুত্থানের পর এই সংবিধান বাতিল করার জন্য মত জানিয়েছিলেন। তিনি আজ এক আলোচনা সভায় অতিথি হয়ে বলেছেন যে গণভোট কে দেবে, এই সরকারের কি এখতিয়ার আছে গণভোট দেয়ার? তিনি প্রধান উপদেষ্টাকে উক্তি করে বলেছেন যে তিনি তো বলেছেন এই সংবিধান রক্ষা করব, কিসের গণভোট? তিনি কিন্তু আরো বলেছেন যে পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এমন মন্তব্য করে তিনি বলেছেন আপনি সংবিধান রাখবেন আবার সংবিধান বিরোধী ভূমিকাও নেবেন, দুটো তো হতে পারে না। এই যে ওনার যে এই বক্তব্যটি, এটি আপনি কিভাবে দেখছেন? একটি মাত্র দিক ছাড়া তার এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। তিনি যে কথাটি বলছেন যে আপনি সংবিধান লঙ্ঘন করছেন, আবার সংবিধান রক্ষার শপথ করছেন, এসব করে আপনি কিভাবে গণভোট করবেন? তা আমি মনে করি সংবিধান লঙ্ঘন করে গণভোট করা যায়। কারণ আমাদের এদেশের মালিক হচ্ছে জনগণ। একমাত্র জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। কেউ যদি ভুল করে কারো কাছে ক্ষমা চায়, তিনি ক্ষমা করতেও পারেন, নাও করতে পারেন। এখন এই সরকার যদি সংবিধান লঙ্ঘন করে থাকেন, সংবিধানই বলি, আদালতই বলি, সরকারি বলি, সবকিছুর শীর্ষে কিন্তু জনগণ। সবাই জনগণের পক্ষে যার যার অবস্থান নিয়ে রেখেছেন। সংবিধান জনগণের জন্য, সরকার জনগণের জন্য, আদালত জনগণের জন্য। এই সরকার যদিও তথাকথিত সংবিধান রক্ষা করার শপথ নিয়ে এই দায়িত্বে বসেছেন, কিন্তু দায়িত্বে বসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কি সংবিধান সম্মত হয়েছে? কিংবা তারা যে সরকারের অংশ, এই সরকারের কথা কি সংবিধানে কোথাও বলা আছে? তারা যে ধরনের কাজ করছেন, সেই কাজ কিসের ভিত্তিতে করছেন? এই সরকারের অংশ হিসেবেই তো করছেন। তাহলে এই সরকারটি যদি সংবিধান বর্ণিত কোনো পদ্ধতিতে গঠিত না হয়ে থাকে, তাহলে এই সরকারটি তো অবৈধ এবং এই অবৈধ সরকার যা কিছুই করবেন সবকিছুই অবৈধ এবং সেদিক থেকে এই সরকারটি অসাংবিধানিকও এবং সরকার যা কিছুই করছে সবকিছু হচ্ছে অসাংবিধানিক। তাহলে এর একমাত্র ফয়সালা দেওয়ার এখতিয়ার হচ্ছে রাষ্ট্রের যে মালিক, সেই জনগণের। সরকার যদি যা করেছেন সেটি ভুল করেছেন অথবা সঠিক করেছেন, সেই মতামতটা নিতে চান, সেটি কার কাছ থেকে নেবেন? সেটি যদি তারা কোনো সংসদ সদস্যের কাছ থেকে নিতে চান, যে সংসদ সদস্য তারাই নির্বাচিত করবেন, তাহলে সেই নির্বাচন প্রক্রিয়াটা তো অবৈধ। তাহলে সেই সংসদ সদস্য অবৈধ, তার কাছ থেকে তো তাদের সেই সম্মতি নেওয়ার কোনো সুযোগ নেই বা সেটি সঠিক হবে না। তাদের সম্মতি নিতে হবে রাষ্ট্রের যিনি মালিক, সংসদে যারা আসবেন তারা যাদের প্রতিনিধি, সেই জনগণের কাছে। এবং সেই জনগণের কাছে যাওয়ার একমাত্র পদ্ধতি হচ্ছে গণভোট। এই ক্ষেত্রে আমি ফরহাদ মজহারের সাথে দ্বিমত পোষণ করছি। আর বাকি যে কথাগুলো তিনি বলেছেন তা যথার্থই বলেছেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমি
এই মুহূর্তে আরেকটি যে সংবাদ দেখছি সেখানে জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, খুবই আলোচিত ব্যক্তি, তিনি মন্তব্য করেছেন যে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন দেশের রাজনীতিতে গভীর সংশয় তৈরি হয়েছে। তার মতে রাজনৈতিক দলগুলোর চরম অনৈক্যের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির হঠাৎ এমন মন্তব্য বা রাজনীতির যে অনৈক্য, তাদের যে এই মন্তব্যটা জাতীয় পার্টির একাংশের, এটি আপনি কিভাবে দেখছেন? এটি হচ্ছে তাদের সুবিধাজনক একটি মন্তব্য। কারণ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংকট তৈরি হয়েছে, গভীর সংকট। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলেই এই সংকট কেটে যাবে, এ ব্যাপারে কিন্তু আমরা একমত পোষণ করছি না। কারণ রক্তাক্ত প্রান্ত নাটকের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, মনির চৌধুরীর লেখা। সেখানে একটি সংলাপ আছে এরকম: মরণ যেখানে বাসা বেঁধেছে তার নাম কারাগার নয়। ঠিক একইভাবে এই সংকট যেখানে বাসা বেঁধেছে তার নাম কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐক্য নয়, বরং রাষ্ট্রের যারা মালিক, আমরা যেটা আগেই বলেছি জনগণ, সেই জনগণের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত এই সরকার তার বৈধতা উৎপাদন না করবে, তার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার বা এতদিন যা কিছু করেছে তার ক্ষেত্রে ইতিবাচক কোনো সিদ্ধান্ত গ্রহণ না করবে, তাদের মতামত গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত কিন্তু এই সরকারের কোনো কার্যক্রম চালানোরই বৈধতা উৎপন্ন হবে না। ঠিক তারই অংশ হিসেবে সংসদ নির্বাচন করার কোনো এখতিয়ারও এই সরকারের অর্জিত হবে না, যতক্ষণ পর্যন্ত জনগণ তাকে এই ব্যাপারে সম্মতি প্রদান না করে। সুতরাং জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদার যা বলেছেন, তিনি হয়তো সমস্যার উপরিভাগটা দেখেছেন, কিন্তু এই উপরিভাগের নিচে এই সমস্যার যে মূলটি যেখানে লুকিয়ে আছে সেখানে তিনি চোখ ফেলেননি, কিংবা বুঝেও না বুঝার ভান করেছেন। আসলে আমাদের নির্বাচন নিয়ে যে মূল সংকট সেটি হচ্ছে এই নির্বাচন করার কোনো বৈধ অধিকার এই সরকারের আছে কিনা সেখানে, এবং এই নির্বাচন করার বৈধ অধিকার অর্জনের একমাত্র জায়গা হচ্ছে জনগণ, যাদের সম্মতি নেই কেবল সম্ভব একটি জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা। ধন্যবাদ। আমরা আহ সবচেয়ে আলোচিত মুখ বর্তমানে নানা ধরনের বক্তব্য দিয়ে যিনি আলোচিত, তিনি হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আজ বলেছেন যে ইসলামী যেসব দল রয়েছে তাদের মধ্যে সুন্নিরা লীগের সঙ্গে ছিল, কিন্তু হেফাজত বিএনপির সঙ্গে ছিল। হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে যখন লাশগুলো একের পর এক পড়ছিল, তখন কিন্তু বিএনপির কাউকে উকি মারতে দেখা যায়নি। শাপলায় আমার আলেম ভাইয়েরা শহীদ হন, আর তখন বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গুলশানে বসে ব্যাংকের ভাগ বাটোয়ারায় ব্যস্ত ছিলেন। আলেমদের এটা বুঝতে হবে। এই যে নতুন করে যে ইসলামিক দলগুলো বা শাপলা চত্বর নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির যে এই মন্তব্য, এবং যেটা অনেকটা বিএনপি কে কেন্দ্র করে, এইটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটি হচ্ছে আসলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, অথবা আমরা যেটি বলি যে মায়ের কাছে মামার বাড়ির খবর বলা। হেফাজতে ইসলামী কি ধরনের দুর্ভোগে পড়েছিল তারা কিন্তু নিজেদের অস্তিত্ব দিয়ে সেটি উপভোগ করেছে বা উপলব্ধি করেছে। সেক্ষেত্রে নাসির উদ্দিন পাটোয়ারি কি বললো বা না বললো তাতে কিচ্ছু যায় আসে না। বিএনপি তাদেরকে আশ্বস্ত করেছিল, এই কথা সত্য, কিন্তু তখন সরকার যে পরিস্থিতি সৃষ্টি করেছিল সেখানে বিএনপির এগিয়ে যাওয়া হতো এক ধরনের আত্মহত্যার সামিল। বিএনপি সেটা করেনি। তার মানে এই নয় যে হেফাজতে ইসলামের প্রতি তারা বিদ্বেষ পোষণ করেছে কিংবা তাদেরকে তারা ইচ্ছা করে কোনো ফাঁদে ফেলেছে, বরং তারা পরিস্থিতি মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিয়েছিল, এবং সেই পরিস্থিতি নির্মম বলি হয়েছে হেফাজতে ইসলামের নেতা ও কর্মীরা। এই বাস্তবতাকে নাসির উদ্দিন পাটোয়ারি তার রাজনৈতিক ফায়দা লোটার জন্য ব্যবহার করার চেষ্টা করছে। এটিও কিন্তু একটি অপচেষ্টা।
বিএনপি সেখানে যে অপচেষ্টা করেনি, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সেই অপচেষ্টা করেছে। বিএনপির কোনো নেতাকর্মী আওয়ামী লীগের সাথে লিয়াজু মেনটেন করে চলেছে, এ কথা সত্য। তারা একসাথে ব্যাংকিং কার্যক্রম চালিয়েছে, সে কথাও সত্য। তারা একসাথে ব্যবসা বাণিজ্য করেছে, সেটি আরো বড় সত্য। তার চেয়েও বড় সত্য, তারা তাদের নিজেদের ব্যবসা রক্ষার জন্য আওয়ামী লীগের সাথে এক ধরনের লিয়াজু মেনটেন করে চলেছে। সেই পরিস্থিতিতে পড়লে নাসিরউদ্দিন পাটোয়ারি কি করবেন সেটি ভবিষ্যতে দেখা যাবে। তিনি আসলে যার বড়াই করছেন সেটি হচ্ছে তারুণ্যের বড়াই। এই তারুণ্য কেবল নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যেও ছিল না। ১৯৯১ সালে যারা এরশাদ বিরোধী আন্দোলন করেছিল সেই তরুণদের মধ্যেও ছিল। ভবিষ্যতেও এই তরুণদের মধ্যে সেই শক্তি থাকবে, যে শক্তিটিকে বিগত করার চেষ্টা করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার বিশ্বাস, এখন যদি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময়কার পরিস্থিতিতে ফেলা হয়, তাহলে এখন তিনি যে পরিমাণ পারিবারিক বন্ধন কিংবা সামাজিক বন্ধন কিংবা রাজনৈতিক বন্ধনে জড়িয়েছেন, তিনি কিন্তু সেই ধরনের ঝুঁকি নিবেন না যেটি ছাত্ররা নিয়েছিল। এটি যুগে যুগে ছাত্ররা নেয়, ভবিষ্যতেও নেবে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা ছাড়াও এমন অনেক কথা বলেন যা মোটেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তিনি এমন ভাবে কথা বলেন যেটিকে অনেকেই বলে ইসরে পাকা। তিনি অন্যান্য দলের প্রতি যে ধরনের ইঙ্গিত করেন বা যে ধরনের সমালোচনা করেন, সেটি তার কাছ থেকে তো নয়ই, কোনো প্রবীণ রাজনীতিকের কাছ থেকেও আমরা কিন্তু প্রত্যাশা করি না। তাই তাকে আমরা আহ্বান জানাবো, তিনি যাতে কথা বলার ক্ষেত্রে আরো কিছুটা সংযমের পরিচয় দেন এবং তার সামনে কি অপেক্ষা করছে সেটা যাতে একটু দেখার চেষ্টা করেন। কারণ একবার যদি তারা সংসদ নির্বাচনের মুখোমুখি হন, তখন কিন্তু তারা তাদের আসল রূপ এবং ক্ষমতাটা চিনে যাবেন। আমরা আশা করব এখন থেকেই তিনি সেটি একটু অনুধাবন করার চেষ্টা করবেন। ভবিষ্যতে তিনি রাজনীতি করে কত দূর যেতে পারবেন, কোন জায়গায় গিয়ে মুখ থুবড়ে পড়বেন, সেটি বিবেচনা করে কথা বললেই মনে হয় তার জন্য ভালো হবে। ধন্যবাদ। ধন্যবাদ বুলবুল আহমেদ। আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব। তিনি বলেছেন যে ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে, এবং তিনি আরো বলেছেন একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা বানচালের চেষ্টা চালাচ্ছে, ৭১-এর ত্যাগের কথা ভুলিয়ে দেবার চেষ্টা চলছে। ৭১-এ লাখ লাখ মানুষের ত্যাগের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ যেমন ২৪কে ভুলতে পারবে না, তেমনি ৭১-কেও ভোলা যাবে না। তো এই যে বিষয়টা বা তার যে এই মন্তব্য, এটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে এই কথাগুলো মির্জা ফখরুল ইসলাম বলছেন, এটি বিশ্বাস করতে আমার যেন কেন কষ্ট হয়। আমার মনে হয় এই কথাগুলো ওবায়দুল কাদের বলছেন। মুক্তিযুদ্ধকে কি মুছে দেওয়া যাবে? কেউ কি মুছে দেওয়ার কথা বলেছে? মুক্তিযুদ্ধ সম্পর্কে একেকজনের একেক ধরনের মূল্যায়ন থাকতে পারে। কিন্তু তাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। সেখানে কি ধরনের ত্রুটি বিচ্যুতি ছিল, কি ধরনের সম্ভাবনা ছিল, কি ধরনের সংকট ছিল, এগুলো নিয়ে যুগে যুগে গবেষণা হবে, আলোচনা হবে, একেকজন একেকজনের মতামত ব্যক্ত করবে। স্পষ্টভাবে তিনি বললে পারতেন, জামাত ইসলামী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এইটুকু হচ্ছে তাদের ভূমিকা। সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য তাদেরকে যেটুকু সমালোচনা করার কিংবা যেটুকু শাস্তি দেয় সেটুকু তো হয়েছে। এই মুক্তিযুদ্ধকে নিয়ে যারা এক ধরনের স্ট্যান্ডবাজি করেন, মুক্তিযোদ্ধাদের সম্মান না করে বরং মুক্তিযোদ্ধাকে পণ্যের মতো ব্যবহার করেন, তাদের পরিণতি কি হয়েছে ২০২৪ সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি সেটি দেখেননি? তারপরও ডাকসু নির্বাচনের ক্ষেত্রে তারা সেই পণ্যটি বিক্রি করতে গিয়ে কিভাবে ধরা খেয়েছেন, কিভাবে ধরাশায়ী হয়েছেন, সেখান থেকে কি তার কোনো অভিজ্ঞতা অর্জিত হয়নি? আমার তো বিশ্বাস তার সেই অভিজ্ঞতা অর্জিত হয়েছে। তিনি সেটি খুব ভালো করে বুঝেন। কিন্তু তারা এমন একটি বিশেষ মহল দ্বারা এখন ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন, যাদের কারণে তারা এই অচল অস্ত্রটা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। তারা জানেন এটি ব্যবহার করলে এই প্রজন্ম সেটিকে কখনোই গ্রহণ করবে না। এটি জেনেও কিন্তু তিনি এভাবে কথা বলছেন, কারণ তাদেরকে দিয়ে কেউ না কেউ বা কোনো একটি মহল এ ধরনের কথা বলাচ্ছে। না হলে মির্জা ফখরুল ইসলামের মতো মানুষের এ ধরনের কথা
বলার কথা নয়। ধন্যবাদ। ধন্যবাদ। এবার একটু অন্য আলোচনায় আসি একটা, তারপরে আমরা আবারও আমাদের আলোচনায় ফিরবো। সেটি হলো যে হিরো আলম সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। ফেসবুক খুললেই তার বিভিন্ন কথা, তার বিভিন্ন ডায়লগ আমরা ভাইরাল হতে দেখি। এবার তিনি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির যে আন্দালিব রহমান পার্থ যে আসনে যে নির্বাচন করবে ঢাকা 17, সেখান থেকে তার প্রার্থী হবার গুঞ্জন উঠেছে। পাশাপাশি বগুড়া 4 আসনেও তিনি নির্বাচন করবেন। এবার তিনি দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং সংবাদ মাধ্যম যেটা বলছে বা একটি সূত্র যেটা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করছে সেটি হলো যে গণ অধিকার পরিষদের প্রার্থী হবেন তিনি। আসলে এই যে গণ অধিকারের প্রার্থী হবে হিরো আলম এবং সেখানে পার্থ সহ হেভিওয়েট যারা নেতা আছে ঢাকা 17-তে তার বিপক্ষে তিনি লড়বেন। পাশাপাশি বগুড়া 4-এও তিনি নির্বাচন করবেন এবং তিনি তার কাছে যখন গণমাধ্যম এ বিষয়ে জানতে চাইলো তিনি সেটা বলেছেন যে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন যে সময় হলে সবকিছু জানাবো। এই যে হিরো আলমের সময়টা আসলে কবে হবে আর এই যে 2 আসনে যে তিনি প্রার্থী হচ্ছেন এটি কিভাবে দেখছেন? সবারই তো অধিকার যে আসলে যে প্রার্থী হওয়ার হবে বা যে না হবে, এই যে আলোচনায় থাকা এবং প্রার্থী হওয়াটা, এটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে হিরো আলম আমাদের দেশে একটি আলোচিত চরিত্র। তাকে আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি। তার মধ্যে চমক সৃষ্টির একটি প্রবণতা আছে। সম্ভবত জন্ম থেকেই তিনি এই জিনিসটি করতে খুব ভালোবাসেন। সেই দৃষ্টিকোণ থেকে সম্ভবত তিনি এমন সব আসনে প্রার্থী হবেন, যে আসনগুলোতে প্রার্থী হওয়ার কারণে অনেকেই তাকে নিয়ে আলোচনা করবে। এবং এদেশে তো প্রত্যেকেরই নির্বাচন করার অধিকার আছে, তারও আছে। এনসিপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, কেউ যদি প্রার্থী হতে চায় তাহলে তাদের সাথে যোগাযোগ করার জন্য। তো এই হিরো আলম তো বিচ্ছিন্নভাবে বিগত সরকার সময়ে অনেকগুলো নির্বাচন করেছে এবং বেশ আলোচিত হয়েছে। সেখানে সরকারের এন্টি ভোটের একটি সুযোগ তিনি পেয়েছিলেন। বর্তমানে কিন্তু সেই সুযোগটি তিনি পাবেন না। তখন তিনি তার যোগ্যতার চেয়ে হয়তো বেশি ভোট পেয়েছিলেন। এবার হয়তো সেরকম কোনো ঘটনা ঘটবে না। এবার তিনি মূলত চমক সৃষ্টি করার জন্য যেসব আসনে লড়ছেন, সেখানে মানুষ এক ধরনের বিনোদন পাবে, একথা সত্য। তবে হিরো আলমের কিন্তু দেশ নিয়ে একটি ভালো চিন্তা আছে। তিনি মানুষের কথা চিন্তা করেন। কিন্তু তার পাশাপাশি তিনি তার স্বভাবগতভাবেই এমন কিছু কাজ করেন, যেটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এক্ষেত্রে হয়তো তিনি সেটিই করছেন। ধন্যবাদ। একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়ে আজ এই অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। সেটি হলো যে রাতে জরুরি বৈঠক ডেকেছে তারেক রহমান এবং সেখানে স্থায়ী কমিটির যে জরুরি বৈঠক সেখানে নানা ধরনের সিদ্ধান্ত কিন্তু আসতে পারে। কারণ এরই মধ্যে প্রার্থী ঘোষণার পর আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন আসনে কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। কর্মীরা বিক্ষুব্ধ হয়ে সড়কপথ রেলপথ আটকে দিয়েছে। নানা ধরনের আমরা আন্দোলন দেখেছি। এই জরুরি বৈঠক থেকে কি নতুন কোনো আশার বাণী আসতে পারে বা এই যে বিএনপির মধ্যে যে এই সমস্যা, কর্মীদের মধ্যে যে এই বিভাজন, এটি এই বিষয়ে সিদ্ধান্ত হবে কিনা বা পাশাপাশি একটা সুসংগঠিত বিএনপি আমরা দেখতে পাবো কিনা যেখানে সবাই এক? আপনি কি মনে করছেন বা আপনার কি আশা যে এই জরুরি বৈঠক স্থায়ী কমিটির এইখান থেকে? এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ। নিশ্চয়ই তারেক রহমান এমন কিছু লক্ষ্য করেছেন, যা তাকে জরুরি সভা আহ্বান করতে বাধ্য করেছে। আসলে অভ্যন্তরীণ বিষয় তো তাদের অনেক কিছুই আছে। সেখানে পেয়ার পদ্ধতির বিষয় আছে, সেখানে গণভোটের বিষয় আছে, সেখানে দলীয় অভ্যন্তরীণ কুন্দলের বিষয় আছে, সেখানে দলীয় মনোনয়নের বিষয় আছে। সেগুলো তো আসলে রেগুলার কার্যক্রম। সেই রেগুলার কার্যক্রমের বাইরেও এমন কোনো বিশেষ ঘটনা ঘটেছে কিনা সেটা আমরা জানি না। কিংবা এমন কোনো ইঙ্গিত তিনি পেয়েছেন কিনা যার জন্য জরুরি বৈঠক করার প্রয়োজন হতে পারে। আবার এরকম হতে পারে সার্বিক বিষয় নিয়ে তিনি মনে করছেন
দলের শীর্ষ নেতাদের সাথে তার বসা দরকার এবং কিছু, কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। হয়তো এইজন্যই তিনি জরুরি বৈঠকের আহ্বান করেছেন। এই বৈঠক শেষে আমরা বুঝতে পারবো যে তাদের কাছ থেকে আমরা কি পাবো কিংবা কি পাবো না। কিন্তু আপনি যে কথাটি বললেন যে এই বৈঠক শেষে তার দলীয় কুন্দল নিরসন বা এরকম শুভ কোনো সংবাদ আমরা পাবো কিনা তার সম্ভাবনা খুব একটা নেই। কারণ তিনি এ পর্যন্ত যতগুলো কৌশল নিয়েছেন সেক্ষেত্রে আমরাও কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাদেরকে সতর্ক করেছিলাম। তারা যাতে এরকম দ্রুত সময়ের মধ্যে নির্বাচনে না গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের পদাঙ্ক অনুসরণ করেন। তিনি যেভাবে দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার পর এবং দলকে গুছিয়ে আনার পর নির্বাচনে গিয়েছিলেন, আমরা তাদের কাছে আবেদন জানিয়েছিলাম তারা যাতে সরকারকে এ ধরনের সহযোগিতা করে যার ফলে দেশ একটি স্থিতিশীল পর্যায়ে চলে আসে এবং দলটিকেও তৃণমূল পর্যায় থেকে নতুনভাবে সুসংগঠিত করে তোলে, যেভাবে এরকম কোনো প্রার্থী মনোনয়ন দিলে দলের মধ্যে কোনো ধরনের কোন্দল হবে না। এই ক্ষেত্রে আমাদের কিন্তু অন্য দেশে যাওয়া দরকার নেই। আর বাংলাদেশে যদি জামাত ইসলামীর আদর্শটাকে অনুসরণ করি, আপনারা হয়তো অনেকেই বলবেন তারা তো রাজাকারের দল, তারা দেশ বিরোধী দল, তারা মুক্তিযুদ্ধ বিরোধী দল। কিন্তু একটি রাজনৈতিক সংগঠন যেরকম হওয়া উচিত তারা কিন্তু সেরকম একটি দল। এটি কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। এবং তাদের এই সাংগঠনিক যে কলাকৌশল এবং পদ্ধতিগুলো, যে প্রক্রিয়াগুলো এগুলি কিন্তু বিএনপি, আওয়ামী লীগ সবার জন্য অনুসরণীয়। তারা যদি এটা অনুসরণ করতে পারতেন তাহলে কিন্তু তাদের চাঁদাবাজি করতে হতো না, তাদের দখলদারিত্ব করতে হতো না, তাদের এত দুর্নামের ভাগীদার হতে হতো না। তারা কিন্তু তাদের দলীয় কাঠামোর মধ্য থেকে দলটিকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারতেন এবং তার মধ্য দিয়ে জনগণকে কোনো ধরনের বিরক্ত না করে বা তাদেরকে উত্ত্যক্ত না করে বা তাদেরকে অত্যাচার না করে তাকে সুন্দর সুষ্ঠুভাবে দলটা পরিচালনা করতে পারতেন। সেইভাবে যদি তারা তাদের দলটাকে যতটুকু দ্রুততম সময়ের মধ্যে সম্ভব মাঠ পর্যায় থেকে গড়ে নিয়ে এসে নির্বাচনে অবতীর্ণ হয়, তাহলেই মনে হয় একমাত্র তাদের আসন্ন বিপর্যয় থেকে বাঁচার উপায় থাকবে। এছাড়া আমার মনে হয় না বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃত্ব এবং তারেক রহমান তারা সম্মিলিতভাবে এমন কোনো কৌশল বের করতে পারবেন যে কৌশলের মধ্য দিয়ে তাদের দলের জন্য যে আসন্ন সংকট এবং সংকটের পর সংকট অপেক্ষা করছে তা থেকে তারা বের হয়ে আসতে পারবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বুলবুল আহমেদ আপনাকে। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট বুলবুল আহমেদের সাথে। অন্য মঞ্চের অন্য কথায় আমরা প্রতিদিন রাতে যুক্ত হওয়ার চেষ্টা করি এবং এখানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে সেই বিষয়টি কিন্তু আমরা তুলে আনার চেষ্টা করি। কৃতজ্ঞতা প্রকাশ করছি বুলবুল আহমেদের কাছে, যিনি আমাদেরকে বিভিন্ন কঠিন বিষয় বা খবরের পেছনের যে খবরটি সেটি আমাদেরকে উনি বিশ্লেষণ করে দেবার চেষ্টা করেছেন। আমাদের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রতিদিন রাতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে, পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।